হ্যালো। মন্দিরের ভেতরে কিন্তু খুব ভিড়, আমি বোধহয় ঢুকতে পারবো না গো। ঠাকুর মশাই বললেন ভিড় কাটাতে প্রায় দুপুর গড়িয়ে যাবে। কিন্তু এই ট্রেনেই যে বাড়ি ফিরতে হবে, নাহলে স্বপন তপন স্কুল থেকে ফিরে যদি আমাকে দেখতে না পায় তাহলে ওরা যা কাঁদবে। তুমি এখানে দাঁড়িয়ে এই কাশীর সুন্দর মনোরম দৃশ্য অনুভব করো, আমি পুজো দিয়ে আসি বিমলা। তাই চাও গো, তাই চাও। স্বপন তপন খোকনের তিনজনের নামে তুমি কিন্তু পুজো দেবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তুমি বেশি দেরি করো না জানো। না না, আমি যাব আর আসবো। তাড়াতাড়ি বড় হয়েছে বাবা, দাদাদের মতো তুমি স্কুলে যাবে। স্কুলে গিয়ে স্কুল থেকে ফিরে এসে তুমি আমার গলা জড়িয়ে ধরে বলবে, মা মা আমি তোমাকে কতক্ষণ দেখিনি মা। আর আমি তখন তোমাকে বুকে জড়িয়ে ধরে বলবো, এই তো বাপি, এই তো আমি এখানে। তোমার বর তো হবে এক প্রফেসর, আর মেজদা হবে ইঞ্জিনিয়ার, আর তুমি হবে ডাক্তার। বাবা বাবা বিশ্বেশ্বর, আমার এই আশা তুমি পূর্ণ করো ঠাকুর, আমার এই আশা তুমি পূর্ণ করো। আমি তোমাকে বুক চিরে রক্ত দেব ঠাকুর, আমি তোমাকে বুক চিরে রক্ত দেব। ভিখারিকে দুটো পয়সা দেবে মা, আজ 3 দিন হবে অনাহারে আছি, 3 দিন হবে পেটে কিছু পড়েনি মা, দাও না মা। বাবা বিশ্বেশ্বর তোমার মঙ্গল করবে। তুমি একটু দাঁড়াও, আমার স্বামী মন্দিরে গেছে, আর ফিরে এলে আমি তোমাকে দেব। খিদে পেয়েছে মা, তাই একটু ওদিকটা দেখে আসি। তাই তো ভিখারিটা ফিরে যাবে। এই যে শুনে যাও, এই নাও নিয়ে যাও। দাও মা, দাও মা, দাও। এই নাও। বাঁচালে মা, আমাকে বাঁচালে। বাহ কি সুন্দর তোমার ছেলে, এই ছেলে ডাক্তার হবে, পৃথিবীর সেরা ডাক্তার। তুমি কি করে বুঝলে? আমার পূর্বপুরুষরা জ্যোতিষী ছিলেন, আমি একটু একটু শিখেছি আর কি, তাই কপাল থেকে বলে ফেললাম। সত্যি সত্যি আমার খোকন ডাক্তার হবে? নিশ্চয়ই হবে মা, পূর্বে সূর্য পশ্চিমে উঠবে, তবু রামনারায়ণের গণনা ভুল হবে না মা। আমার খোকনকে তুমি আশীর্বাদ করো। নিশ্চয় করবো। দাও দাও মা, আমার কোলে দাও মা, দাও দাও। এই না, আপনি এমন করে হাসছেন কেন? আনন্দে। আনন্দে? হ্যাঁ হ্যাঁ আনন্দে। আমি ভিখারিও নয় আর জ্যোতিষীও নয়, কে তুমি? আমি গুন্ডা। হ্যাঁ, আমার খোকনকে তুমি আমার কোলে ফিরিয়ে দাও। আমার যা কিছু আছে আমি তোমাকে সব কিছু দেব। দাও দাও, তুমি দাও, আমার খোকনকে তুমি আমার বুকের মাঝে ফিরিয়ে দাও। গুন্ডা চিল্লালে হারিয়ে জিনিস আজ একবার আসে, টাকা সহজে ফিরে পাওয়া যায় না। আমি তোমাকে পায়ে ধরে আমার খোকনকে তুমি ফিরিয়ে দাও। পায়ে ধরে আমার মা একদিন কেঁদেছিল, কিন্তু এই শয়তান আমার মাকে বুকে লাথি মেরে দূরে সরিয়ে দিয়েছিল, আর আমাকে তৈরি করেছিল গুন্ডা। তাই কোনো মায়ের বুকে সন্তান দেখলে আমি নিজে তাকে বাঁচাবো, আচার মেরে মারবো। আমার খোকনকে তুমি আমার বুকে ফিরিয়ে দাও। আমি তো তোমার কোনো অন্যায় করিনি, তবে কেন তুমি আমার খোকনকে আমার বুক থেকে কেড়ে নেবে? কেন?
গুন্ডা চিল্লালের জীবনে দয়া মায়া বলে কোনো নেই। ও খোকন! খোকন! এই সমাজের বুকে আমি খুনি গুন্ডা, আমার বুকে মায়া মমতা বলে কোনো বস্তু নেই। আমার খোকনকে নিয়ে যে চলে গেল। ওগো, ওগো বাবা বিশ্বাস, আমি তোমার কাছে কি এমন অন্যায় করেছি যার জন্য তুমি আমার খোকনকে তুমি আমার বুকে থেকে চিনিয়ে নিয়ে গেলে? বলো ঠাকুর, তুমি জবাব দাও। কৃষ্ণ এমন করে ভাঙলে কেন, এমন করে ভাঙলে কেন, ভাঙলে কেন সুখে ঘর, ভাঙলে কেন সুখে ঘর, ওরে কপালে হানলে কেন, ওরে কপালে হানলে। এই জনমানব সমাজে কখনকে খুঁজে পাওয়া যাবে না, বিমলা যাবে না। আমাদের খোকনকে আমরা আর ফিরে পাবো না। না না না, তাকে আমি খুঁজে বের করবো। আমি যে আমার খোকনকে ডাক্তার করে গড়ে তুলবো, বিমলা, পৃথিবীর সেরা ডাক্তার। বিমলা, তবু খোকন, খোকন রে, আমি যাচ্ছি বাবা। বিমলা একা যেও না, বিমলা একা যেও না। ওগো খোকন যে আমার কাজ ছাড়া কারো কোলে থাকে না গো। দেখছো না আকাশে মেঘ করেছে, এক্ষুনি জল আসবে, আমার খোকন যে ভিজে যাবে। ওরে খোকন, তুই ফিরে আয় বাবা, তুই ফিরে আয়। না না না, তোকে আমি কারোর কাছে দেবো না বাবা, কার কাছে দেবো না। আমি তোকে ঠিক এমনি করে আমার বুকের মাঝে তোকে জড়িয়ে রাখি। এই দেখ না, এই দেখ তোর বাবা তোর জন্য কি আল্লাহ নিয়ে এসেছে ভাই? তুই কে বাবা? বিমলা, ও তো আমার খোকন কাছে আর গলা দিবি রে, আয় না বাবা। বিমলা, বিমলা, তুই আসবি না? ও আমার উপর তোর অভিমান হয়েছে? আগের ছেলে কথা, মায়ের ওপর কখনো কি অভিমান করে থাকতে আছে? চলো চলো বিমলা, এই পাঠাকে পাথর আমাদের কথায় কান দেবে না, বিমলা কান দেবে না। না না না, আমি আর বাড়ি ফিরে যাবো না গো, আমি বাড়ি ফিরে যাবো না। আমি আমার বুকে রক্ত দিয়ে বিশ্বেশ্বরকে আমি স্নান করাবো, ভেঙে ফেলবো ওই পাষাণে পাথরে মাথা ঠুকে ঠুকে, আমি আমার মাথাটা ভেঙে ফেলবো। তাতেও যদি আমার খোকন সোনা ফিরে না আসে, তাহলে আমি চিৎকার
বিমলা চলে গেল। আর আমি না আমি আমি কাঁদবো না। এই নিষ্ঠুর পৃথিবীতে চোখের জল ফেলে আমি আমি আমার কখনের অমঙ্গল করব না। আমার কখনের অমঙ্গল করব না, অমঙ্গল করব না। শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। হে ঠাকুর, তাহলে কি সত্যি সত্যি স্বপনদাকে আমি আমার স্বামী রূপে পাবো? আমি জানি না ঠাকুর, আমি জানি না কি তোমার ইচ্ছে। কে? হে কি স্বপনদা, তুমি এখন এই সময় এখানে? কেন আমি কি তোমার কাছে আসতে পারি না? না মানে তা বলছি না, কিন্তু এই সময় এখানে। ও তোমার কাছে আসার কি সময় অসময় আছে নাকি? আমরা নিচু জাত, কেউ দেখলে যে তোমার নামে কলঙ্ক রটবে। ভালোবাসার কাছে তাপসী কলঙ্ক আর করো না। আর কলঙ্ক তোমাকে পেয়ে সেই কলঙ্ক আমি মাথা পেতে নেব। কিন্তু আমার যে সবসময় ভয় হয় স্বপনদা, যদি যদি এই সমাজ আমাদের গ্রহণ না করে। বিয়ে করব আমি, সমাজ নয়। তাই স্বীকৃতি দিক আর নাই দিক কিছু যায় আসে না। ভুল করো না স্বপনদা, বুঝে দেখো। আমি ভুল করিনি তাপসী, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। প্রকৃতির অমল বিধানে ফুল একবারই ফোটে, রূপে রসে গুণে মানুষকে আকৃষ্ট করে, আর সে আস্তে আস্তে ধীরে ধীরে ধরে যায়। স্বপনদা, এমএ পাস করে বাবার মতামত নিয়ে ছুটে আসবো তোমার গলায় মালা দিতে। সে কথা পরে হবে, আগে ভালোভাবে পরীক্ষাটা তো দাও। আমার জন্য তুমি অপেক্ষা করবে তো তাপসী? তোমার জন্য আমি জন্ম জন্মান্তর অপেক্ষা করে থাকবো। আমি যে মনে প্রাণে তোমাকে স্বামীর আসনে বসিয়েছি, তোমাকে নিয়ে আমি কত রঙিন স্বপ্নের জাল বুনেছি। তুমি আমাকে গ্রহণ করো আর নাই করো, আমি তোমার স্মৃতি বুকে নিয়ে সারাটা জীবন বেঁচে থাকবো স্বপনদা, সারা জীবন বেঁচে থাকবো। তোমার চোখে জল, তুমি কাঁদছো তাপসী? না, ও কিছু নয়, কিছু নয়। জানো স্বপনদা, আমার মনে হয় আমাদের এই মিলনের মাঝে হয়তো কোনো বাধা এসে প্রাচীর তুলে দাঁড়াবে। সে প্রাচীর ভেদ করে আমি এগিয়ে যাব। তুমি আমার হৃদয়ের যে ধ্রুব তারা, তুমি দেখাবে আমাকে আলো, আর সেই আলোর পথে চালিত হব আমি। আমি সুখে থাকবো না রে না, তবু যে তোকে পরের ঘরে যেতে হবে বোন, এটাই আমাদের সমাজের প্রথা। আচ্ছা দাদা, আমি যদি বিয়ে না করে সারাটা জীবন তোমার কাছে থাকি, তাহলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? তা হয় না রে, তা হয় না। কেন হয় না দাদা, কেন হয় না? মেয়ে হয়ে জন্মেছি বলে কি আমি এতটাই অপাঙ্ক্ত? না দাদা, আমার জন্য আমি তোমাকে কারো কাছে ছোট হতে দেব না দাদা, আমি কারো কাছে তোমাকে ছোট হতে দেব না। না, কারো কাছে তোমাকে ছোট হতে দেব না। জানিস তাপসী, 4 বছর বয়সে বাবা তোকে আমার হাতে তুলে দিয়ে বলে গেলেন, তোদের জন্য কিছু রেখে যেতে পারলাম না বিমল, তাপসীকে তুই মানুষ করি, দাদা, তোকে তুই সৎ পাত্রে সম্বোধন করি। দাদা, আমি তোর এমনই হতভাগ্য দাদা, তোকে পাত্রস্থ করতে পারলাম না। দাদা, এর যে আমার কাছে দুঃখ কিছুই নেই রে দাদা, দুঃখ কিছুই নেই। তুমি চুপ করো দাদা, তুমি চুপ করো। যাও যাও দাদা, কতগুলো জামা কাপড় সেলাই করে রেখেছি, সেগুলো দোকানে দিয়ে চাল ডাল আটা নিয়ে এসে যাও। এই তো কাল জামা দিয়ে এলাম, আবার আজকে রাতের বেলায় সেলাই করেছি। না না, ওভাবে রাত জেগে কাজ করে শরীর নষ্ট করিস না রে। এখন আমার শরীরটা দেখছো, কিন্তু তুমি যখন দিন রাত কারখানায় হাড় ভাঙা পরিশ্রম করে এই সংসার চালিয়েছিলে, তখন কি তোমার শরীরটার দিকে তুমি খেয়াল রেখেছিলে দাদা? তাপসী,
তোমার কারখানা খুলে গেলে আর আমি জামা কাপড় সেলাই করব না, মেশিনটাকে একেবারে পরিষ্কার করে মুছে তুলে রেখে দেব, হবে তো? কারখানা খুলবে জানি না, আজ 6 মাস হতে চললো কারখানা কোম্পানি লক আপ করেছে, এখনো পর্যন্ত কোনো খবর নেই। দাদা, এই কমাস তোর খুব কষ্ট হচ্ছে তাই না রে বোন? না দাদা, আমার কোনো কষ্ট হয়নি, কোনো কষ্ট হয়নি। যাও তাড়াতাড়ি যাও তো, জিনিসগুলো দিয়ে জাল আটা নিয়ে আসো, তা না হলে দোকান বন্ধ হয়ে যাবে, পেটের খাবারও বন্ধ হয়ে যাবে। যাও তাড়াতাড়ি যাও। বহু তপস্যার ফলে তোর মতো বোন পেয়েছি, তাই ভগবানের কাছে প্রার্থনা করি, ও ভগবান এমনি বোনের দাদা হবার সৌভাগ্য নিয়ে আমি যেন জন্মগ্রহণ করি। দাদা, দাদা। আমি যেন জন্মগ্রহণ না, আমিও যাই, বেলা হয়ে যাচ্ছে, উনুনে আগুনটা দিয়ে দিই। বাপরে বাপ, ও এখনো পর্যন্ত বুকটা আমার ধরপড় 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 করছে। ও সালা জুতো খুলে না এলে সালা ট্যাক্সিটা আমাকে একেবারে ধাক্কা মেরে দিত। আমার বউ 3 হয়নি পর্যন্ত মরবার সময় আমাকে দেখতে পেত না। ও ওরে বাপরে বাপ, ওই যে আবার গঙ্গ শব্দ হচ্ছে। ওরে বাপরে বাপ, এই হলো আর কি। তোমাকে বলবো কেন? হ্যাঁ, এই আমাকে না বললে আপনার কিন্তু খারাপ হবে। এই হলো আর কি। তার মানে তুমি আমাকে মারবে নাকি? হে, এই মারবো না, তোমাকে আমি পুলিশে দেবো। হ্যাঁ, পুলিশে দেবে? হ্যাঁ, কি এমন কাজ করেছি? হ্যাঁ, ওই ওই আবার ট্যাক্সিটা আসছে। হ্যাঁ, চুপ করে দাঁড়ান, এটা হলো রাস্তা নয়, এখানে ট্যাক্সি আসবে না। তবে যে শব্দ হচ্ছে ওটা হচ্ছে আপনার মনের ভুল। হ্যাঁ, এই হলো আর কি। ও কি ওই মেয়েটা ছেলেটার সঙ্গে এমন করে নাচছে কেন? আমার দিকে ড্যাপ ড্যাপ করে চেয়ে চোখ মারছে। এটা হলো ময়দান, এখানে সব কিছুই হয়। এই হলো আর কি। এই জন্যই বলে আজব কারখানা। এর আগে বোধহয় আপনি কোনোদিন কলকাতা আসেননি। কখনো নয়, আমি তো ছাড় আমার 14 পুরুষ কোনোদিন আসেনি। এই কোথায় যাবেন আপনি? আর বলানো হয় ওই শাকেরার দোকানে যাব, কিডনির মকরমালা হাড় গলাতে হবে। এই লক্ষ্মীর ভান্ডারের টাকা জমা করে আমাকে 20,000 টাকা দিয়েছে, আর মকরমালা হাড় করতে হবে। একটু দোকানটা দেখিয়ে দাও না ভাই। আমার সঙ্গে আসুন, আপনি যা চাইবেন তাই পাবেন। এই হলো আর কি। বাঁচালে ভাই, বাঁচালে। নাও এই জুতোটাকে পরে নিই। তোমার অভ্যেসটা নেই ভাই। আমি কলকাতায় আসছি দেখে আমার বউ নয় বললো তুমি জুতোটা পরে যাও না গো। এই হাতটা আমার একটু ধরো ভাই, আমাকে একটু নিয়ে চলো, ধরো ধরো। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে বড় একেলা। সত্যি লরিসা, কালকে ছবিটা না
বেশ সুপারহিট। আমার আরে কিন্তু ভালো বাবা, লাগে। হিরো একেবারে জ্বালিয়ে দিল। আমার কিন্তু ভালো লাগে। আরে বাবা, তুমি শুধু বাংলা ছবি দেখতেই ভালোবাসো। আমার না বাংলা ছবি দেখতে একদম ভালো লাগে না। আরে বাবা, কি আছে ওই বাংলা ছবিতে বলো তো? আছে ওই নাকি কান্না আর আমি তোমায় ভালোবাসি, এছাড়া আর কি আছে বলো তো? যাক, আজকের প্রোগ্রামটা কি বলো? এখানে বসে একটু গল্প করা, তারপরে নাইট শো এর সিনেমা দেখা, আর বলো না, আর প্রেম করা। কোথায় ছিলে দুষ্টু ছেলে, লুকিয়ে তো হঠাৎ এসে চমকে দিলে, একই তোমার চাই। কোথায় ছিলে দুষ্টু ছেলে, লুকিয়ে তো হঠাৎ এসে চমকে দিলে, একই তোমার চাই। কি সুন্দর হাসি তো হয় যে মরে যায়, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, কি দারুণ প্রেম জেগেছে আমার মন, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, কি দারুণ। ওকে, কনগ্রাচুলেশন। বলো। যাক, ইন্দ্রাণী, মনে করছি আমি এবার দেশের বাড়িতে যাব। কবে ফিরবে? দু একদিনের মধ্যেই ফিরে আসবো। দেশের বাড়ি থেকে আমায় ভুলে যাবে না তো? না ইন্দ্রাণী, না। তোমার কাছে যে আমি সাহায্য পেয়েছি, তার ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না। নরিসা, বলে যে তোমার সাথে আমার পরিচয় হওয়ার পর আমার সমস্ত খরচ তুমি বহন করেছো, আর তুমি না থাকলে আমার এতদূর পড়াশোনা হতো না। তুমি তো ইচ্ছে করলেই আমার ঋণ শোধ করে দিতে পারো। কেমন করে ইন্দ্রাণী? কারণ আমাকে বিয়ে করে। ইন্দ্রাণী, বলো নরিসা, আমার ভালোবাসার মূল্য তুমি দেবে? নিশ্চয়ই দেবো ইন্দ্রাণী, কিন্তু কিন্তু তোমার বাবা। আরে বাবা, ড্যাডিকে নিয়ে তোমার কোনো চিন্তা নেই, ড্যাডিকে রাজি করানোর দায়িত্ব আমার। বেশ, দেশ থেকে ফিরে এসে আমি তোমাকে বিয়ে করবো। একটা একটা কথা বলবো ইন্দ্রাণী? আরে বলো না। বাড়িতে যাব, কিছু টাকার প্রয়োজন ছিল। ওহো, এই টাকার জন্য এত কিন্তু কিন্তু কেন করছো? দাঁড়াও, আমি তোমাকে দিচ্ছি, এই নাও। সত্যি ইন্দ্রাণী, তুমি আমাকে? এখানে নয়, আরে বাবা, হোটেলের নিরিবিলিতে চলো, সেখানে দুজনে মিলে ড্রিঙ্কস করব, তারপরে দুজনে মিলে একেবারে হারিয়ে যাব। বিয়ে যারা করে তারা তো কাপুরুষ, আর আমি ইন্দ্রাণী, তুমি আমার জীবনের চতুর্থ সিঙ্গার, আর তোমাকে একটু একটু করে তোমার দেহ মন নিয়ে আমি ছিলিমিলি খেলবো, তারপর
মধুটা ফুরিয়ে গেলে এই চায়ের ভাইয়ের মতো ছুঁড়ে ফেলে দেব ওই রাস্তার রাস্তা আমার। গেল গেল আমার সব গেল, ভাতও গেল, ভাতারও গেল। মকরমালা হার আমার আর হবে না। ওই ছেলেটা জোর করে আমার 10,000 টাকা কেড়ে নিল গো। আমার মকরমালা আর হার হলো না। আমার বউ বলেছে মকরমালা হার নামে গেলে আমাকে জ্যান্ত মুখে পা দিয়ে মাটিতে তুলতে দেখবে। আমি এখন কি করে বাঁচবো? কি করে বাঁচি? কি করে বাঁচি? মকরমালা ছাড়া আমি কি করে বাঁচি? মকরমালা ছাড়া আমি কি করে বাঁচি? কি করে বাঁচি? মকরমালা ছাড়া আমি কি করে বাঁচি? ঠিকানাটা না জানলে এই শহর যাই, ওদিকটা একটু দেখে আছি। বাবু একটা কথা বলবো বাবু। বলুন। 2 টাকা দেবেন? টাকা নিয়ে আপনি কি করবেন? হাওড়ার স্টেশনে ফিরের মধ্যে পকেট থেকে টাকাটা পকেট মার হয়ে গেছে। বাড়ি ফেরার মতন পয়সা নেই বাবু। এই নেই। এতদিন জানতাম কলকাতা শহরে থাকে শট প্রবঞ্চক, জানিয়া আজ প্রত্যক্ষ ভাবে দেখলাম তাদের মধ্যে মানুষ দেবতাও থাকে। না না না, আমি দেবতা নই, আমি হলাম খুনি গুন্ডা। আমাকে দেবতা বানাতে বসাবেন না বাবু। আমাকে আমার কাছে লুকাবেন না বাবু, আমার কাছে লুকাবেন না। জৌরি কোনোদিন জহর চিনতে ভুল করে না বাবু, জহর চিনতে ভুল করে না। সত্যি কি আমি জহর? এই না না, আমি জহর হতে যাবো কেন? আমি যে খুনি গুন্ডা, এই সমাজের যে আমি জঞ্জাল, এই সমাজের মানুষ আমার দিকে ঘৃণার চোখে তাকিয়ে থাকবে। জহর চিনেছ? আমি কে যে আমি নিজেই তা জানি না, আমি তা নিজেই জানি না। ভগবানের কি অদ্ভুত বিচার! কোথায় ছিলাম অজপাড়া গায়ের একজন শিক্ষিত বেকার যুবক, আর আজ লাখ লাখ টাকার মালিক, উষা ফ্যাক্টরির মালিক। অপরদিকে একজন বিরাট ব্ল্যাক মার্কেটার। তাছাড়া 30 খারাপ বাড়ি এই শহরের বুকে আমার খাটছে। আরে শুধু আমি কেন, আমার 5 পুরুষ দিব্যি হাত পা ছুঁড়ে খেতে পারবে। ও হ্যাঁ, তুমি কিছু বলবে? আপনার কথা মতো মাল ঠিক জায়গায় পৌঁছে দিয়েছি স্যার। আরে এই জন্যেই তো আমি তোমার উপর বিশ্বাস করি। হ্যাঁ, তোমার উপর আমি আমার কাজের দায়িত্বটা দিই। এবার আমার মজুরিটা দিন স্যার। নিশ্চয়ই দেব, নিশ্চয়ই দেব। আচ্ছা, এই পুলিশ আমাদের কোনো সন্দেহ করে? গুন্ডা অচিল্লালের কাছে পুলিশ কেন? পুলিশের বাপও সন্দেহ করতে পারবে না। হ্যাঁ, এই তোমার সেই নতুন ছেলেটা কেমন কাজ করছে? একাই 100 স্যার। কাল রাত্রিরে গাড়ি থেকে 500 টিন বেবি ফুল নামিয়েছে। 500 টিন? হ্যাঁ স্যার, 500 টিন। এইবার আমার মনে হচ্ছে আপনি নেবেন। হ্যাঁ, এই নাও। মাত্র 300 টাকা?
300 বেশি দেয়া যায় না, তাছাড়া চোরাই মাল, পুলিশ জানতে পারলে অসুবিধে হতে পারে। ওটা টাকা ঘুষ দিতে হবে। নিশ্চয়, নইলে থানায় নিতে তো যেতেই হবে, আর তাতে আমার সম্মান নষ্ট হবে। আপনি এই সমাজের উঁচু তলায় বসে এই নিচু তলার মানুষদের নিয়ে ব্যবসা চালিয়ে যান, আর আপনি হবে এই সম্মানে এই সমাজে উঁচু তলার অংশীদার, আর আমরা হব চোর, গুন্ডা, বদমাস। আরে কি বলতে চাও তুমি? আমাদের নিজেদের জীবনকে তুচ্ছ করে আপনারাই গুদমে তুলে দিই হাজার হাজার মন মার, আমাদের এই সামান্য নামমাত্র টাকা দিয়ে আপনি লুটছেন বেশি মুনাফা। কত টাকা চাই তোমার? 10,000 টাকার মালে 2,000 টাকা। বেশ, এরা আমি তো আগে তাই দিলাম। এই টাকা যে আমার নিজের জন্য নয়, যারা দুবেলা দুমুঠো খেতে পায় না, ওই রাস্তায় রাস্তায় কুকুরের মতো ঘুরে বেড়ায়, এই তাদের হাতে আমি তুলে দেবো এই টাকা। এইভাবে বেকার টাকা নষ্ট করিনিস তুমি। কি হবে টাকা নিয়ে ওস্তাদ? এই পথে যখন আমি একবার এসেছি আর তো আমি ফিরে যেতে পারবো না। তাই বলে অসময়ের জন্য কিছু টাকা রাখবি না? ওই রাস্তা থেকে কুড়িয়ে এনে যখন তুমি আমাকে মানুষ করেছো, তখন ওস্তাদ তুমি আমাকে অসময় দেখবে। এসব তুই কি বলছিস তুমি? পড়ে গেছে এই দুঃখের গাঢ় কালো অন্ধকারে, এই তাদের নিয়ে আমি এই সমাজের সঙ্গে লড়াই করতে চাই ওস্তাদ। আমি যে লড়াই করতে চাই, শুধু লড়াই করতে চাই। হ্যাঁ, ছেলেটার কথাগুলোর মধ্যে কেমন যেন একটা বাঁকা বাঁকা ভাব আছে। ও প্রিয়া, আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি ওকে ঠিক করে নেবো। হ্যাঁ, সে বিশ্বাস অথচ আবার তোমার ওপর আছে। হ্যাঁ, এক কাজ করো, এই নাও তোমার টাকা। আমি তাহলে এখন আসি স্যার। হ্যাঁ, এই শোনো, এইবার যে মালগুলো তুমি আনবে সেইগুলো সোজাসুজি আবার আন্ডারগ্রাউন্ডে রেখে আসবে। ঠিক আছে স্যার, আপনার কথা মতো মাল আমি আন্ডারগ্রাউন্ডেই রেখে আসবো। ছেলেটার বিবেক বুদ্ধি আছে, মনে হয় কোনো একটা ভদ্র ঘরের সন্তান হবে। তবে তিমিরলালের মুখে শুনেছি ও ছোট জাতের ছেলে, ওকে নাকি কুড়িয়ে এনে মানুষ করেছে। আর কিন্তু আমার তো বিশ্বাস হয় না। এই কে? এই ইন্দ্রাণী, আজ কলেজ যাওনি? না ড্যাড, শরীরটা ঠিক ভালো যাচ্ছে না। সে কি? আরে তবে ডাক্তারখানায় চলো। না ড্যাড, সেরকম কিছু হয়নি, সামান্য একটু জ্বর। এখন ম্যালেরিয়ার সময়, এতে বিপদ হতে পারে। ড্যাড, তুমি আমাকে খুব ভালোবাসো তাই না? আমার নিজের প্রাণের চেয়েও তোমাকে আমি ভালোবাসি। ইন্দ্রাণীকে একা দিলে হবে না বাবা, আমাকেও দিতে হবে। আরে নিশ্চয়ই নিশ্চয়ই, তুমি আর ইন্দ্রাণী হলে তো আমার জীবনের অদূর ভবিষ্যৎ। দেখেছো ড্যাড, দাদা না সবসময় আমাকে পিছনে লেগে থাকে। খবরদার বলছি, মিথ্যে কথা বলবি না। তোর এই অসুখের সময় আমি সারা রাত ঠাকুরকে ডেকেছি তোর অসুখ ভালো করে দেওয়ার জন্য। আমিও তো তোমার অসুখের সময়
ঝগড়া থামাবি? শোনো প্রশান্ত, আমার বয়স হয়েছে, এখন থেকে বয়সের সমস্ত কিছু তোমাকে বুঝে নিতে হবে। আমাকে সব দায়িত্ব দেবেন না বাবা, আমি তো বেশ পড়াশোনা নিয়ে আছি, ব্যাস আর কিছুই বুঝি না। আরে এখন থেকে তোমাকে বুঝে নিতে হবে। মনে রেখো, আমার ভবিষ্যৎ উত্তরাধিকারী কিন্তু তুমি। হ্যাঁ শোনো, এই তোমরা দুজনে গল্প করো, আমাকে একবার এক্ষুনি বাইরে যেতে হবে, তবে আমি দুপুরের আগেই ফিরে পড়বো। জ্বর ভালো হয়েছে? জানি না, যাও। মনের জ্বর একমাত্র মনের মানুষই ভালো করতে পারে, এই ডাক্তার নয়। তার মানে? মানে অতি সহজ, এই নরেশ ফিরে এলে তো জ্বর ছেড়ে যাবে। নরেশ? সে আবার কে? মনে হচ্ছে আকাশ থেকে বাবা, ভেবেছি যে আমি কিছু জানি না, তবে তবে কিন্তু ছেলেটা খুব ভালো। তুমি কি করে জানলে দাদা? তোদের পাট ময়দানে রোজই দেখি দাদা, লুকিয়ে লুকিয়ে প্রেম করা বার করছি। এই তো সব কথা আমি বাবাকে বলে দেবো। ঠিক আছে, তা তোমার পায়ে পড়ি দাদা, দেখ কি তুমি কিচ্ছু বলো না। তোকে সামনে অধঃপথে যাবি, দাদা হয়তো আমি সহ্য করবো? আমিও কিন্তু তোমার সব কথা ড্যাডকে বলে দেবো। ওই অনিতার সঙ্গে তোমার লুকোনো প্রেম প্রমাণ? প্রমাণ ওই বালিশের নিচে অনিতার দেয়া চিঠিগুলো। তুই কি করে জানলি? তুই চিঠিগুলো পড়েছিস? হ্যাঁ, তবে তুমি যদি আমার কথা ড্যাডকে না বলো, তাহলে আমিও তোমার কোনো কথা ড্যাডকে বলবো না। লক্ষ্মী বোন, আমি বলবো না, এই লক্ষ্মী বোন আমার। ঠিক আছে, আজকে যেন বলিস নি। বেশ, তাহলে কেউ কারোর কথা কাউকে বলবো না, ঠিক আছে তো? চলো দাদা, এবার আমার সঙ্গে তুমি ভেতর ঘরে চলো। গাছে গাছে ফুল ফুটেছে, আর ওই ডালটায় বসে কোকিল মধুর সুরে গান গাইছে, আর সেই সঙ্গে আমার মনটা নেচে উঠছে তালে তালে। কুহু কুহু কোয়েল যদি ডাকে, কেন জীবন উদাস হয়ে থাকে, এ ব্যথা জানাবো কাকে? কোয়েল যদি ডাকে, কেন জীবন উদাস হয়ে থাকে, এ ব্যথা জানাবো কাকে? কি সুন্দর তোমার গান, আরে কি সুন্দর তোমার গলা। সত্যি তাপসী, তোমাকে দেখে মনে হচ্ছে আমার বয়সটা একবারে 60 থেকে 16 নেমে গেছে। সত্যি বলছি, একবারে নির্ভেজাল সত্যি। যাক, শুনো শান্তি, যাই, সন্ধ্যা হয়ে আসে, জলটা নিয়ে আসি। তুমি চলে যাচ্ছ তাপসী, মনের কথা আমার একবারে টেনে বসেছে। এই জন্যই বলে মনের মানুষই মনের কথা বুঝতে পারে। আপনার আর কিছু বলার আছে? বলছি বলছি, এত তাড়াতাড়ি কিসে? তোমাকে না আমি বিয়ে করে কাছে পেতে চাই। ছি, আপনাকে নাকি কাকা বলে ডাকে, অথচ এত নীচ মনোবৃত্তি আপনার। ছি 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 ছি। সেই ছোটবেলায় কত কাকা বলেছো, এখন বড় হয়েছো, এখন বলবে ও গো, হ্যাঁ গো, কি গো, ওই গো। তোমার ভাড়ার জন্যই বলছি। এই তোমার আর কিচ্ছু খরচা করে টাকা পয়সা খরচা করতে হবে না। আমি তোমাকে, তোমাদের বাড়িটা বন্ধক আছে, আমি ছেড়ে দেবো। আমাদের দারিদ্রতার সুযোগ নিতে চাইছেন, এই তো? এই ও কথা বলছো কেন তাপসী? তোমাকে দেখলে না আমার মনটা একেবারে হু 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 করে ওঠে। সত্যি বলছি তাপসী, তোমাকে আমি কিচ্ছু দুঃখ দেবো না। আমি তোমাকে রানীর মতো রাখবো, আর আমার ওই বউটাকে
পিছনে লাথি মেরে তুলে দাঁড়িয়ে দেবো। তাই নাকি? তোমাকে আমি বিয়ে করে তুমি আর আমি দুজনে যৌবনের ঢেউ খেলে তুলবো। দাদা যদি আমার বিয়ে দিতে না পারে আমি আজীবন কুমারী হয়ে থাকবো। জেনে শুনে তোমার মতো একটা ঘাটের মোড়ার গলায় মালা দিয়ে অকালে আমি আমার শাখা ভেঙে সিঁথির সিঁদুরটা মুছে ফেলতে পারবো না। হ্যাঁ হ্যামনা মাগি বলে কি? হ্যাঁ আমি বুড়ো হয়ে গেছি, আমার 25 বছর বয়স, আমি চুলটা সমীরের কাছে কলপ করে আবার 20 বছর করে নেব। বামন হয়ে চাঁদে হাত ধরতে যাচ্ছে, ভেবেছে স্বপনকে বিয়ে করে সুখী হবে, সে দূরে বালি। আমি তোমাকে বিয়ে করে সুখী হব, নাহলে আমি ওই শ্মশানে গিয়ে গলায় দড়ি দিয়ে মরবো, এই বলে দিলাম। হ্যাঁ কলকাতায় বসে ইন্দ্রাণী আমার জন্য দিন গুনছে, আমার অপেক্ষায়। আর আমি ইন্দ্রাণীকে ভুলে নতুন মৌচাক খুঁজে বেড়াচ্ছি মধু পান করবো বলে। এই নরেশ সাল্লাল শুধু জানে নিত্য নতুন নারী দেহ নিয়ে আনন্দ উপভোগ করতে। আরে কে জানো ঘাটে জল দিচ্ছে, ওই তো এদিকেই আসছে। দেখি যদি ওই মাছটা ছিপে গাঁথতে পারি। কে? মানুষ এই ঘর সন্ধ্যাবেলায় পুকুর পাড়ে দাঁড়িয়ে কি করছেন? তোমাকে দেখার জন্য। কেন? এর আগে কি আপনি মেয়ে মানুষ দেখেননি? হ্যাঁ দেখেছি, তোমার মতো এত সুন্দরী একটা মেয়ে দেখি। পথ ছাড়ুন, অন্ধকার হয়ে আসছে। আরে দিনের আলোয় তো লজ্জা পাবে, অন্ধকারই তো ভালো। কি বললেন? চলো না, চলো না নিরিবিলিতে আমাদের এই যৌবনের সৎ ব্যবহার করে কিছুক্ষণ পর তোমায় আমি ছেড়ে দেব। হ্যাঁ, পরিবর্তে তোমায় আমি দেব টাকা, অনেক অনেক টাকা। কি তোর লম্পট ছোট লোক? আরে ওগুলো তো বহু পুরানো কথা, ওগুলো মেয়েদের কাছে শুনতে শুনতে আমার কানটা পচে গেছে। তোমার ডিকশনারিতে যদি কিছু থাকে আমায় বলো। আপনার বাড়িতে কি মা বোন নেই? পৃথিবীতে সমস্ত মেয়েকে যদি মা মনের মতো দেখতে হয়, তাহলে পৃথিবীতে সৃষ্টি লোক পেয়ে যাবে। তাই বলে একটা অসহায় মেয়েকে জোর করে? না না না, তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি কিছু করব না। একটু ভেবে দেখো, ফুল ফুটলে তাতে যদি ভুমুর না বসে তার সার্থকতা কোথায়? তাই বলে একটা লম্পটের কাছে আমাকে প্রেম নিবেদন করতে হবে? শুধু একটিবার, কেউ জানবে না। আপনার পোশাক পরিচ্ছদ দেখে মনে হচ্ছে আপনি ভদ্র ঘরের সন্তান। মনটা তো ছোট কেন? হ্যাঁ, আপনার মানুষের পোশাকে মানায় না। এবার থেকে আপনি জানোয়ারের পোশাক পরবেন। শুনুন, আমি বাঙালি ঘরের মেয়ে, ইংরেজি কথা বিশেষ বুঝি না। তবে আপনাকে একটা পরিষ্কার কথা বলে যাচ্ছি, কান খুলে শুনে রাখুন। জোর করে টাকা দিয়ে এই দেহটাকে পেতে পারেন, কিন্তু কোনোদিন কারো মন আপনি পাবেন না, কারণ জোর করে মন পাওয়া যায় না, কোনোদিনও না। পাওয়া যায় সুন্দরী, পাওয়া যায় আভিজাত্য, মর্যাদা, দেহ মন সব কিছু পাওয়া যায় পয়সার বিনিময়ে। আর এই তো একটা সামান্য নারী। তুমি আমার জীবনের পঞ্চম শিকার।
তোমাকে আমার চাই চাই। একটু একটু করে আনন্দ উপভোগ করে আমি তোমার দিমাগ অহংকার ভেঙে চুরমার করে দেব। সেদিন সেদিন তুমি বুঝতে পারবে আর আমার বুকের নিচে শুয়ে শুধু কাঁদবে। মতো এমনি করে পড়াশোনা শিখিত জানি না কোন অপরাধে বিশ্বেশ্বর আমার খোকনকে আমার বুক থেকে ছিনিয়ে নিল। একটা দিনের জন্য আমি যে আমার খোকনকে ভুলে থাকতে পারি না। আমি যে ঘুমলেই স্বপ্ন দেখি আমার খোকনে কলকাতায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমার খোকন কি হলো রে অনাথ? আমার খোকনের কোনো সন্ধান পেলি? নিমা, কি হলো? তুই চুপ করে আছিস কেন বল? কলকাতা শহর তন্ন তন্ন করে খুঁজলাম, কোনো সন্ধান পেলাম না। আমি জানি তোরা কেউ তাকে খুঁজে পাবি না। আজ কত আশা নিয়ে কখনকে আপনি খুঁজতে পাঠান, আর আমি রোজ একই খবর নিয়ে আসি। আমার দুর্ভাগ্য গিন্নিমা। তোর দুর্ভাগ্য নয় রে, ওইটা আমার দুর্ভাগ্য না। রোজই ভাবি কখনকে খুঁজে নিয়েছে আপনার হাতে তুলে দেব, আপনার করুণ শুকনো মুখে হাসি ফোটাবো, কিন্তু আমি পারলাম না, আমি হেরে গেলাম। আমাকে অভিশাপ দিন, আমাকে অভিশাপ দিন। সবই যে আমার অদৃষ্টের দোষ রে অনাথ। মা হয়ে আমি যাকে রক্ষা করতে পারলাম না, তুই তাকে কি করে খুঁজে আনবি অনাথ? নিমা, তবু আমি মনকে বোঝাতে পারলাম না। আমি যে আমার মনকে কিছুতে বোঝাতে পারলাম না রে অনাথ। বারবার আমি তোকে যে খুঁজতে পাঠাই রে অনাথ, কিন্তু আমি ঘুমলে যে আমি খোকনের স্বপ্ন দেখি। নিমা, ওরে অনাথ, আমি তোকে বলে বোঝাতে পারবো না। আমার বুকের মধ্যে কি দুর্বিষহ জ্বালা। চুপ করুন গিন্নিমা, চুপ করুন। আজ আমার নতুন করে মনে পড়ে গেল আমার কানাইয়ের কথা। কানাই? সে আবার কে রে? আমারই হতভাগ্য ছেলে। তোর ছেলে ছিল? কই একদিনে তো তুই আমাকে কথাটা বলিসনি। এতদিন বলার প্রয়োজন ছিল না, আজ আর লুকোবো না। শুনবেন গিন্নিমা, আমার কানাইয়ের কথা আপনি শুনবেন? হ্যাঁ রে অনাথ, আমি শুনবো। কানাই ছিল আমার একমাত্র ছেলে, তাকে নিয়ে আমি রোজই স্বপ্ন দেখতাম। অনাথ, চোখে সুখে সংসার বলব। তারপর ভগবান সহ্য করলেন না, এলো ওই কালবৈশাখীর প্রচন্ড ঝড়, ভেঙে পড়লো সব ঘর বাড়ি। আর সেই বাড়িতে চাপা পড়ে মরলো আমার গিন্নিমা। আমি পারিনি এক মুহূর্তের জন্য কানাইকে বলতে পারিনি। অনাথ, চাকর হলো, আমি তো মানুষ, তাই সন্তান হারানো কি যে ব্যথা তা আমি মর্মে বুঝি। অনাথ,
মন থেকে যে আমি আমার খোকনের স্মৃতি কিছুতেই ভুলতে পারি না। একটা দুর্বিষহ যন্ত্রণা আমার দিন রাত শুষে শুষে আমি যে নিস্তেজ হয়ে যাচ্ছি। জানি না আমি কবে শান্তি পাবো। শান্তি আর পাবো না বিমলা, শান্তি আর পাবো না। কি হলো, তুমি আজ তাড়াতাড়ি অফিস থেকে ফিরে পড়লে? শরীরটা বেশ ভালো নয়। ডাক্তার ডাকতে পাঠাবো? না না, তেমন কিছু নয়, এমনিতেই সেরে যাবে। আচ্ছা বিমলা, বলো। তুমি বলো তো কি পেলে তুমি শান্তি পাবে? আজ আজ হঠাৎ তুমি এই কথা কেন বলছো গো? কদিন ধরেই তোমাকে বলবো বলবো ভাবছি। আজকে 22 বছর আমরা খোকনকে হারিয়েছি। এই 22 বছর তোমার মুখে আমি একটু হাসি দেখতে পাই না। খেতে বসলে শুধু চোখের জল ফেলো, রাতে ঘুমিয়ে ঘুমিয়ে খোকন 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 বলে কেঁদে ওঠো। আমার আনন্দ হাসি চিরদিনের জন্য যে আমার খোকনে চুরি করে নিয়ে গেছে। যে গেছে তো বিমলা, সে তো আর ফিরে আসবে না। ওগো, আমি যে মা, আমি যে কিছুতেই ভুলতে পারি না। 10 দিন আমি তাকে গর্ভে ধারণ করেছি। আমার সমস্ত হৃদয় যে সে জুড়ে অধিকার করে বসে আছে। আমিও তো তার জন্মদাতা বাবা বিমলা। তবু স্বপন তপনের মুখে তাকে আমাদের ভুলতে হবে। অতীতকে বর্তমানে টেনে নে, মিছে 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 মনকে কষ্ট দিয়ে কি লাভ বলো বিমলা? বেশ, আমি আমার খোকনের চিন্তা করব না তো। এবার শুধু ওই কালী মন্দিরে দুপোটা চোখের জল ফেলবো। আমি আমার খোকনের যেন কোনো কষ্ট না হয়। সে যেখানে থাকুক সে যেন ভালো থাকে, শুধু ভালো থাকে। বিমলা, তুমি রাগ করবে বিমলা? না না গো না, আমি রাগ করিনি গো, রাগ করিনি। তুমি যে আমার স্বামী, তোমার আদেশ পালন করাইছি আমার কর্তব্য গো। জানি না, তোমাকে হয়তো আমি আঘাত দিলাম। ও গো, তুমি ও কথা বলো না গো, বলো না। বিমলা, তোমার স্বপ্ন ছিল স্বপন হবে প্রফেসর, তপন ইঞ্জিনিয়ার। এ আমাদের কত বড় আনন্দের কথা বলো তো। সকল দুঃখ কষ্ট বরণ করে আমি যে তাকে বরণ করার জন্য আমি যে বেঁচে আছি গো। স্বপন তপন দুজনে আয় করবে। বিমলা, ওরা যে সংসারটাকে আনন্দে ভরে রাখবে, সেই আশাতেই তো দিন গুনছি বিমলা। সংসারের অভাব দিন দিন বেড়ে চলেছে। এই সংসারের একঘেয়ে খাটুনি আর ভালো লাগে না। ওদের হাতে সবকিছু তুলে দিয়ে আমি একটু বিশ্রাম নিতে চাই বিমলা। বাবু, আপনার হাত মুখ ধোয়ার জল দিয়েছি। অনাথ, কিছু বলবেন বাবু? আমাদের সংসারের অবস্থা তুই তো সব জানিস। চাকর রাখার মতন সামর্থ্য আমাদের আর নেই। আমাকে চলে যেতে বলছেন? না, তা বলছি না। তোকে সময় মতন খেতে দিতে পারি না, মাইনে দিতে পারি না। অন্য বাড়িতে কাজ করলে তুই ভালো খেতে পাবি, পড়তে পাবি, ভালো মাইনে পাবি। বেকার আমাদের বাড়ি পড়ে থেকে তোর কি লাভ অনাথ? 25টা বছর যখন কাটিয়ে দিয়েছি, তবে জীবনের শেষ কটা দিন কাটিয়ে দেবো। মারলে পিঠ পেতে দেবো, গাল দিলে মুখ বুঝে সহ্য করবো। তবু আমাকে এই বাড়ি ছেড়ে যেতে বলবেন না বাবা।
আমাকে এ আদেশ করবেন না বাবু, আমাকে এ আদেশ করবেন না। দুবেলার পরিবর্তে একবেলা খাবো, না পাই তিলে তিলে উপোস করে মরবো, তবু ওই নিজের সুখের জন্য কোকা বাবুদের ছেড়ে যেতে বলবেন না। ওগো, ওভাবে তুমি ওকে ওইভাবে বলো না গো। ওই মানুষটা যে বড় অভাগা, আমাদের মতো সন্তান হারানো জ্বালায় যে ও ভুগেছে, এই বৃদ্ধ বয়সে ও যে কোথাও গিয়ে শান্তি পাবে না গো। বিমলা, পৃথিবীটা যেমন ঘুরছে তেমনি ঘুরবে, রাত্রি শেষ হয়ে গিয়ে আবার দিন আসবে, সূর্য উঠবে, ফুলও ফুটবে, পাখিরা মধুর সুরে গান গাইবে, শুধু শুধু আসবে না বেড়ে আমার কখন শোনা মানে। শুধু শুধু বিমলা কেন, খোকনের স্মৃতি কোনোদিনই মুছে ফেলতে পারবো না, কোনোদিনই মুছে ফেলতে পারবো না। আমার বুকে জ্বলছে তপ্ত আগুনের লাভাস্য। কি করছো সচিন? কি উদয় দাজে ওটা কি মনে করে? এই কদিন ধরেই ভাবছি তোমার সঙ্গে দেখা করতে আসবো, আর সময় আর হয়ে ওঠে না। তোমার বৌদির ফরমাস খাটতে খাটতে আমার দিন চলে যায়। এই কাপড় কাচতে হয়, বাসন মাজতে হয়, আর তোমার বৌদির পাটাকে মানে এসব কাজও আপনাকে করতে হবে উদয়দা। শুধু কি তাই, তোমার বৌদির পা মানে করতে হয়। আপনি কি ভাগ্যবান উদয়দা? কেন কেন? স্ত্রীর পা টিপে দেয়া? পা টিপে দেয়া কজন স্বামীর ভাগ্যে জোটে? তার মানে তুমি ওকে রহস্য করছো? ও কথা কেন বলছেন উদয়দা? আপনি আমার থেকে বয়সে বড়, তাছাড়া প্রতিবেশী, আপনার সঙ্গে কি আমি রহস্য করতে পারি? ওই হলো আর কি, প্রতিবেশী বলি তো তোমাকে আমি সাবধান করে দিতে আসছি। কি আমি অন্যায় করেছি আপনি আমাকে সাবধান করতে এসেছেন? এই হলো আর কি। তুমি কেন করবে? করেছো তোমার স্বপন বাবাজি। কি করেছে আমার স্বপন বাবাজি? স্বপন অন্যায় করেছে তো, ওই নরেন গোসাইয়ের মেয়ে। ব্যস্ত হয়ে না ভাই, ব্যস্ত হও না। ব্যস্ত হও না ভাই, তুমি একদম ব্যস্ত হও না। এসেছি যখন আমি নিশ্চয়ই বলবো। প্রতিবেশী হিসেবে তোমাকে আমার বলা কর্তব্য। একটা অঘটন ঘটে গেলে আমাদের এই ব্রাহ্মণ সমাজে একেবারে অপমান হবে। অন্যতা রেখে আসল কথাটা আপনি বলুন। ওই নরেন গোসাইয়ের মেয়ে তাপসী স্বপন বাবাজির মাথাটা একেবারে খেয়ে নিয়েছে। কি বললেন আপনি? আরে যা সত্যি তাই বলছি। দিন রাত মেয়েটার সঙ্গে একবারে ঘুরঘুর 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 করছে। মেয়েটার এমন সাহস, সেদিন দেখি সিনেমায় গিয়ে স্বপনের হাত ধরে কাঁধ ধরে জড়াজড়ি করে সন্ধ্যেবেলা আসছে। ঠিক দেখেছেন আপনি? আরে আমার চোখকে ফাঁকি দিতে পারবে না। আর ওরা তখন ছাড়। স্বপন এত নিচে নেমে গেছে এ আমি কিছুতেই ভাবতে পারছি না। বয়সের দোষ ভাই, বয়সের দোষ। ছেলেকে একটু বুঝিয়ে সুঝিয়ে বলো। ছেলেটা ছুরিটা সাহস কম নয় তো। একটা ছোট জাতের মেয়ে হয়ে ব্রাহ্মণের ছেলেকে নিয়ে একেবারে হস্তি নষ্টি। ছি 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 ছি, কি দিনকাল এলো। এ কথা যদি সত্য হয় স্বপনকে আমি এ বাড়ি থেকে বের করে দেবো। না ভাই না, এখন অতটা বাড়াবাড়ি করো না।
একটু বুঝিয়ে সুঝিয়ে বলো, ঠিক সে ফিরে আসবে। স্বপন সে ধরনের ছেলেই নয়। আর আমি যে কথা বলছি, স্বপন বাবাজিকে একদম বলো না। এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। সে তো বটেই, সে তো বটেই। তোমার ভালোর জন্য আমি বলছি। এই হলো আর যাই, অনেকক্ষণ আবার এসেছি, সব কাজ আমার পড়ে আছে। বাসন মাজা, কাপড় কাচা, এমনকি বইয়ের সায়াটা পর্যন্ত আমাকে ধুয়ে দিতে হয়। এত নিচে নেমে গেছে স্বপন, এ আমি কিছুতে বিশ্বাস করতেই পারছি না। স্বপন, এই স্বপন, আমাকে ডাকছো বাবা? হ্যাঁ, তোমার সঙ্গে কতগুলো জরুরি কথা আছে। জরুরি কথা? হ্যাঁ, আমি চাই না তুমি ওই তাপসীর সঙ্গে মেলামেশা করো। কি বলছো বাবা? যা জানি আমি তাই বলছি। আমি অনেক আশা নিয়ে, শত দুঃখ কষ্টের মধ্যে তোমাকে MA পাস করিয়েছি। তুমি চাকরি করবে, অর্থ উপায় করে সংসারের সুখ শান্তি ফিরিয়ে আনবে, এটাই আমি আশা করি। বাবা, আজ থেকে তাপসীর বাড়ি যাওয়া তোমায় বন্ধ করতে হবে। একটা ছোট জাতের মেয়ের সঙ্গে মেলামেশা করলে পাড়ার লোকে বদনাম রটাবে। বাবা, সেই সঙ্গে আরো বলে রাখছি, হরিপুরে আমি আমার এক বন্ধুকে কথা দিয়েছি, তার মেয়েকে আমি এ বাড়ির বউ করে আনবো। মেয়েটা দেখতে সুন্দর, খুব খারাপ নয়। তাকেই আমি মনে মনে ভারী বৌমা করবো বলে ভেবে রেখেছি। বাবা, কিন্তু আমি কোনো কথা আমি শুনবো না। বিয়ে হবে এ মাসেই, আর এই মেয়ের সঙ্গে, এটাই আমার শেষ কথা। না না, এ কি করে সম্ভব? তাপসীকে যে আমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, ও আমার সমস্ত হৃদয় জুড়ে আছে। তাপসী ছাড়া যে আমি এক মুহূর্ত বাঁচব না। সিরাজ কি ভেবেছিল পলাশির যুদ্ধে তার পরাজয় হবে? না, কখনোই ভাবেনি। শুধু বেঈমান বিশ্বাসঘাতক দেশদ্রোহী মির্জাফরের জন্য তাকে পলাশির প্রান্তরে পরাজয় স্বীকার করতে হয়েছে। বাঙালির বিশ্বাসঘাতকতার জন্যই বাঙালির আজকে এই অবস্থা। Yes, yes. All right. রায় দুর্লভ, জগৎ শেঠ, মির্জাফরের মতো এই দেশদ্রোহীর অভাব আজকের সমাজে নেই। তোমার বিরুদ্ধে তারা চক্রান্তের জাল পেতেছে। আমার বিরুদ্ধে? হ্যাঁ হ্যাঁ, তোমার বিরুদ্ধে। কি বলছেন আপনি? যা ঠিক আমি তাই বলছি। যাকে তুমি মনে প্রাণে ভালোবাসো, তাকে তুমি বিয়ে করো। ওই কুচক্রী নিষ্ঠুর প্রতিহিংসা পরায়ণ মানুষগুলির চোখে আঙুল দিয়ে দেখিয়ে দাও যে তুমি কাপুরুষ নও। কিন্তু কিন্তু আমার বাবার চেয়ে অমর। বাবার মতামতের উপর নির্ভর করে যদি তুমি তাকে গ্রহণ না করো, একটা ফুলের মতো নিষ্পাপ জীবন অকালে ঝরে যাবে। মানুষের কাছে জবাব দিলেও ভগবানের কাছে তোমাকে জবাব দিতেও হবে। কি করবো আমি? আমি যে কিছুই বুঝতে পারছি না। যদি তুমি তাকে সমস্ত বাধা বিপত্তি অগ্রাহ্য করে তুমি তাকে গ্রহণ করো, ভগবান তোমার মঙ্গল করবে। আর যদি গ্রহণ না করো, তাহলে আমি বলবো, ওই জগৎ বলবে, বৃথা তোমার শিক্ষার গর্ভ, বৃথা তোমার মনে। কি আপনার পরিচয়? আমি কেউ বলে মাতাল, কেউ বলে ডাকাত, আবার কেউ বলে ভিক্ষুক, কিন্তু আসলে আমি কোনোটাই নয়। শুধু নীরবে এই দর্শকের মতো দেখে যাই আজও পৃথিবীর এই কাণ্ড কারখানা। কোথায় কোথায় থাকেন আপনি? ভব ঘুরে। বাড়ি বলতে আমার কিছুই নেই, কিন্তু হ্যাঁ,
একদিন সব ছিল একটা ছোট্ট সুখের সংসার আর একটা শিশু। কি বলছেন? কচি কচি গলায় সে আমাকে বাবা বাবা বলে দু হাতে গলা জড়িয়ে ধরতো। না 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 না, সেসব কিছু নয়, একটা একটা স্বপ্ন মাত্র, একটা স্বপ্ন মাত্র। চমৎকার আপনার জীবনের কাহিনী, নাটকের একটা সুন্দর দৃশ্য লেখা যাবে। লেখক লিখবে? আমাদের ব্যথা বেদনার কাহিনী নিয়ে তুমি নাটক লিখবে? হ্যাঁ হ্যাঁ, গরিব পাগলা ভিক্ষুক বলে আমাদের কথা কেউ লেখে না, সমাজের জঞ্জাল বলে আমাদের ঠাঁই ওই বইয়ের পাতায় থাকে না। নিশ্চয় লিখবো। আপনাকে বাদ দিয়ে এই নাটকে কোনোদিন সার্থক হবে না। বাহ বাহ, আজ আমি নতুন করে মানুষ খুঁজে পেলাম। সবাই আমাকে উপেক্ষা করে ঘুরে সরিয়ে দিল, তুমি আমাকে কাছে টেনে নিয়েছো, এ আমার পরম আনন্দ। কিন্তু আমি যে রিক্ত, নিঃস্ব, অসহায় গরিব, দেবার মতো কিছুই নেই বাবা। শুধু যাবার বেলায় ওই ভগবানের কাছে প্রার্থনা করে যাই, তুমি সুখী হও বাবা, তুমি সুখী হও, তুমি সুখী হও। বই খুললেই আমার চোখের সামনে ভেসে আসে তাপসীর মুখ, মুষ্টি ভরা হাসি, মেঘের মতন এক রাস কালো চুল। সেই তাপসীকে আমি কি করে ভুলবো? না না, কিছুতেই আমি ভুলতে পারবো না। আজ আমি রানীহাটিতে যাব তাপসীর গলায় মালা দিতে।